আমি মীর আহসান, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন 24 ঘন্টা থেকে। আপনারা জানেন বাংলাদেশ সময় রাত 11টায় আমরা সাধারণত সমসাময়িক নানান বিষয় নিয়ে কথা বলি। সাবেক পুলিশ প্রধান এবং সাবেক সেনাপ্রধানের বিরুদ্ধে ওঠা নানান অভিযোগ নিয়ে এখনও নানামুখী আলোচনা সমালোচনা চলছে। সঙ্গত কারণেই আমরা সেই বিষয়টিকে আজ আমাদের আলোচনার বিষয়বস্তুতে নির্ধারণ করেছি, ফোকাসে রেখেছি, যার কারণে আজ আমরা আমাদের আলোচনার বিষয়বস্তু শিরোনাম নির্ধারণ করেছি রাষ্ট্রীয় পদের অপব্যবহার। আর এই বিষয় নিয়ে কথা বলার জন্য আজ আমরা আমাদের স্টুডিওতে 3 অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, তাদের সাথে একে একে পরিচিত হতে চাই। পরিচয় পর্বটা শুরু করবো আমার ডান পাশ থেকে। আমার ডান পাশে আছেন স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাবেক মহাসচিব অধ্যাপক ডাক্তার এম এ আজিজ। ডাক্তার আজিজ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের 24 ঘন্টায়। এছাড়াও এই আলোচনায় স্বাগত জানাতে চাই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জনাব হাবিবুর রহমান হাবিব। আপনাকে স্বাগত। একই সঙ্গে এই আলোচনায় স্বাগত জানাতে চাই প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান, আপনাকেও। সোহরাব হাসান, যে 3 অতিথি আছেন আপনারা নিশ্চয়ই প্রসঙ্গতে যেটা শুরুতে বললাম সেই বিষয়টা নিয়ে আলোচনাতে আমি সোহরাব ভাইকে আলোচনা শুরু করি। খুব জটিল কিছুতে যাব না, আমি বরং আমরা গণমাধ্যমের মানুষ, আমাদের গণমাধ্যমের বিষয়টাকেই প্রথমে ফোকাসে আনতে চাই। আছেন রাজনীতিবিদরা, আছেন পেশাজীবীরা আছেন, তারা তাদের মতো করে নিশ্চয়ই ব্যাখ্যা করবেন। কিন্তু আমাদের যখন এই যে বলছি রাষ্ট্রীয় পদের ক্ষমতার অপব্যবহারের কথা বলছি এবং যাদের নিয়ে আমরা কথাটা তুলছি, সেই প্রসঙ্গে দেশের একজন খুব গণ্যমান্য সাংবাদিক, সিনিয়র সাংবাদিক, আমাদের এই সাংবাদিকতা অনেকদিন পথ প্রদর্শক হিসেবে তাকে দেখা হয়, মাহফুজ আনম, তার একটা বক্তব্য আসলে জানতে চাই, বুঝতে চাই। তিনি আসলে মিডিয়ার গার্ডস বা মিডিয়ার সাহস, গণমাধ্যমের কথা বলছিলেন যে এই বেনজির আহমেদের যে কার্যক্রমগুলো আছে সেগুলো মিডিয়া জানতো কিন্তু মানে রিপোর্ট করার সাহস পায়নি। বাংলাদেশের গণমাধ্যমের কি পরিস্থিতি বাস্তবতা এরকম, সাহসের অভাবে ভোগে? মানে ধন্যবাদ আপনাকে এবং আমার 2 সহ আলোচক। বিষয়টা হচ্ছে আপনি প্রশ্নের এই যে প্রশ্ন করেছেন বা করতে হলো, তার মধ্যেই কিন্তু বাংলাদেশের গণমাধ্যমের কঠিন বাস্তবতার একটা প্রতিফলন। বিষয়টা হচ্ছে যে আমরা প্রতিদিনই যা দেখি তাকে লিখতে পারি, যা শুনি তাকে অন্যদের জানাতে পারি না। একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলে আইন, আদর্শ, সংবিধান ও মূল্যবোধের উপর, এবং এগুলো সুরক্ষার দায়িত্ব রাষ্ট্র বা জনগণ কারো উপর অর্পণ করে। সেটা কিসের মাধ্যমে? নির্বাচনের মাধ্যমে। এখন নির্বাচনে যায় তখন সেটি কঠিন হয়। পৃথিবীর অনেক দেশে আছে নির্বাচন ছাড়াই রাষ্ট্র চলে বা একদলীয় শাসন ব্যবস্থা। সেখানে কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা বা পদাধিকারীদের জবাবদিহি, এটি বোধহয় অনেক দেশে আবার কঠিনভাবে আছে। হয়তো একেবারে সর্বোচ্চ শীর্ষ পদে না থাকলেও কিন্তু আইন ভঙ্গকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। কিন্তু আমাদের এখানে 2 ধরনের। এক হচ্ছে গণতান্ত্রিক যে ব্যবস্থা সেটি প্রায় ভঙ্গুর, সুতরাং জবাবদিহি সেখানে অভাব থাকে। আর যেখানে জবাবদিহির অভাব বা ঘাটতি থাকে সেখানে এই যে মানুষের সাহস হারাতে হয়, সাহস অর্জন করা কঠিন। মাহফুজ আনাম যে কথা বলেছেন খুব দুঃখের সঙ্গে, বেদনার সঙ্গে, কষ্টের সঙ্গে, ক্ষোভের সঙ্গে, এবং এটি আরও অনেকে। একজন প্রকাশক যিনি এই জাতীয় সংসদের একজন সদস্য, তিনি বললেন যে আমরা যা দেখি তা তো লিখতে পারি না। এমনকি অনেক সময় মানে না দেখতে হয় বা আমরা দেখা যাবে না, বা যেটুক দেখতে বলা হয় সেটুক দেখি। এটি যে শুধু এই সরকারের আমলে তা নয়, এটি সব সরকারের আমলেই রাষ্ট্র এবং গণমাধ্যম, অর্থাৎ সরকার ও গণমাধ্যম একটা মুখোমুখি অবস্থায় ঠেলে দেওয়া হয়। কিন্তু গণমাধ্যম তো রাষ্ট্রের বা সরকারের বিশেষ করে তার সহায়তাই করে, পাশাপাশি জবাবও তো চাই নিশ্চয়ই, জবাবদিহিতার আওতায় আনা। জবাবদিহি চাওয়াটাই কিন্তু সহায়তা করা, না হলে মানে যে কোনো
এই যে পদাধিকারী বলি যে রাষ্ট্র ক্ষমতার যে অপব্যবহার বলেছেন, তারা সবাই কেউ শপথ নিয়ে দায়িত্ব পালন করেন, কেউ শপথ না নিলেও তার আইনের মধ্য থেকে দায়িত্ব পালন করতে হয়। তাহলে যেসব ঘটনা বেরোচ্ছে, বিশেষ করে সাবেক পুলিশ প্রধানের, এটি কি সম্ভব? যদি ন্যূনতম জবাবদিহি থাকে, ন্যূনতম যদি তার নিজের প্রতিও যদি কি বলে এক ধরনের বিবেক বোধ থাকে নিজের, তাহলে এই ধরনের অনাচার, এই ধরনের দুর্বৃত্তায়ন এটি করতে পারে না। সেটা ধর আমরা একটা পদের দিকে তাকিয়ে বা একটা উঁচু পদের দিকে তাকিয়ে আমরা বলছি। আমি জানতে চাচ্ছিলাম যে আমাদের গণমাধ্যমের আসলে আত্মসমালোচনার জায়গা থেকে ধরেন একটু যদি প্রশ্নটা একটু সহজ করি, যে ধরেন মানুষকে তো প্রশ্ন করার সুযোগ থাকে নিশ্চয়। ধরেন এই 18টা গুণাবলী সততা সহ যেটাকে মিলিয়ে আসলে রাষ্ট্রীয় পদকভাবে দেওয়া হয় যে শুদ্ধাচার পুরস্কার, আমরা গণমাধ্যমের বরাদ দিয়ে দেখছি যে 2020-21 সালে সততা সহ নানান প্রসঙ্গে এসে আইজিপি বেনজির সাহেব সেই সময় হচ্ছে শুদ্ধাচার পুরস্কারটা পেলেন। গণমাধ্যমের তথ্য বলছেন যে বছর তিনি পুরস্কার পেলেন সে বছরই তিনি 87 একর জমি কিনেছিলেন। এখন সাংবাদিকরা কি তাকে এই প্রশ্নটা করার সুযোগ কি ছিল না? এই জবাবদিহিটা নাকি এটার সহস্বভাব ছিল যে আপনি আসলে কি করে এগুলো পারলেন? আসলে আমরা তো এক ধরনের ভয়ের সংস্কৃতিতে বসবাস করছি। এই ভয়টা শুধু গণমাধ্যমের জন্য না, এমনকি সরকারও ভয়ে আছে। আজকে যে এই নতুন সরকার তো 4 মাস বয়স, তার মধ্যে আপনি দেখেন এক ধরনের অস্থিরতা আছে। বিরোধী দল তো ভীষণ কি বলে, হয় তারা পথহারা অথবা তারা যা করার তা করতে পারেন না। নাগরিক সমাজ, গণমাধ্যম কিন্তু বিচ্ছিন্ন বিষয় না। গণমাধ্যমের দায়িত্বও না কোনো সরকারকে ফেলে দেওয়া বা কোনো সরকারকে আনা। গণমাধ্যমের দায়িত্ব হচ্ছে যা ঘটছে সেটা বলা এবং সত্যটা মানুষকে জানানো। সেটি পারছে কিনা। এখন সরকার যখন সত্য আড়াল করতে চায়, আপনি দেখুন বাংলাদেশে একটা আমি বলবো যে ভালো আইন, তথ্য অধিকার আইন, সেখানে সাংবাদিকরাও এই তথ্য অধিকার আইনের সুযোগটা নিতে পারেন, নিয়েছেন। কিন্তু এই তথ্য অধিকার আইনের পরে যখন ডিজিটাল নিরাপত্তা আইন করা হলো, তখন তো যেটুকু অধিকার দেওয়া হয়েছিল ডান হাতে বাম হাতে সেটি নিয়ে কেড়ে নেওয়া হলো। তাহলে তারা কি করে লিখবে? আরেকটি হচ্ছে যে ধরেন অভিগম্যতা, মানে আমি যে তথ্য নেব, প্রথমত হচ্ছে সরকারের যদি স্বচ্ছতা থাকে তাহলে তথ্য দিতেন, যদি জবাবদিহি থাকে তাহলে তথ্য দিতেন। তারা তো তথ্য দিচ্ছেন না। আপনার সর্বশেষ উদাহরণ বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংক বলতে পারবেন না যে সাংবাদিকরা গত 10 বছরে, গত 3 বছরে, গত 5 বছরে এমন কিছু করেছে যে বাংলাদেশ ব্যাংকের বিরুদ্ধে কোনো অবস্থান নিয়েছে। তারা যা সত্য সেটি বলেছে। এমনকি আমি তো মনে করি যে বাংলাদেশ ব্যাংকে সাংবাদিকরা সহায়তা করেছে। কারণ এই যে ঋণ খেলাপিদের বাংলাদেশ ব্যাংক এই চক্রের বিরুদ্ধে পারছিল না বলে লড়াই করে গণমাধ্যম তাকে সহায়তা করেছে, তাকে শক্তি জুগিয়েছে। এবং তারা যে পথনকশা করেছে সেটি যে একটা ভালো পদক্ষেপ ঋণ খেলাপিদের বিরুদ্ধে, সেটিও কিন্তু সাংবাদিকরা বলেছেন, লিখেছেন। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হঠাৎ মনে হলো যে সাংবাদিকদের প্রবেশ বন্ধ করলে বোধহয় এই সব কিছু আড়াল করা যাবে। তাই এই যখন রাষ্ট্রীয় পদাধিকারীদের মানসিকতা, তখন তো সাংবাদিকরা যা জানে তা লিখতে পারে না। এক ধরনের অসহায়তার কথা আপনি বলছেন। আমি ডাক্তার এম এ আজিজ আপনার বিশ্লেষণটা শুনতে চাই। আসলে পদে থাকাকালীন সময় আসলে ক্ষমতাধর ব্যক্তিদের কোনো প্রকার এই ধরনের দুর্নীতির তথ্যগুলো আসলে কেন জানা যায় না? মানে কি কারণ থাকে, আপনার কি মনে হয়? ধন্যবাদ আপনাকে। দেখুন, আপনি প্রথম যে কোশ্চেনটা আমাদের ভাইকে বললেন, এখান থেকে আমি শুরু করতে চাই। মাহফুজ জানাব সাহেব যে বক্তব্যটা রেখেছেন, এইটা আমি মনে করি যে সঠিক নয়। কারণ আপনাদের এই গণমাধ্যমে আমরা দেখি যে আপনারা অনেক তথ্য নিয়ে আসেন, অনুসন্ধানের রিপোর্ট নিয়ে আসেন, অনেক পাওয়ারফুল ব্যক্তিদের অনেক কিছু আমরা দেখি আপনারা বের করে নিয়ে আসেন। এটা তো অনেক সাহসিকতার ব্যাপার, সেই জায়গা তো নির্বিঘ্নে হচ্ছে। সুতরাং যদি কোনো গণমাধ্যম সেটা প্রকাশ করতে না পারে, এটা তাদের ব্যর্থতা। এখানে আমার মনে হয় না যে সরকারের কোনো হস্তক্ষেপ এখানে, এটার সাথে গণতন্ত্রের কোনো যোগাযোগ আছে আমার মনে হয় না। কারণ উনি নিজে বলেছেন অনেক দেশে গণতন্ত্র নাই, নির্বাচন নাই, কিন্তু আইনের শাসন আছে। আমাদের দেশে অবশ্যই আইনের শাসন। দেখেন, রাষ্ট্রের তো বিচার বিভাগ, সংসদ, নির্বাহী বিভাগ, 3টা জায়গা। আমার মনে হয় এই জায়গাটায় দেখেন
আপনার এই বেনজির সাহেবের ব্যাপারে বিচার বিভাগ এবং নির্বাহী বিভাগ একসাথে কাজ করছে। এখানে কিন্তু সরকারের বাধা দিচ্ছে না। বিএনপি যে সবসময় বলতো যে প্রতিষ্ঠানগুলো কাজ করছে না, এখানে কিন্তু প্রতিষ্ঠানগুলো কাজ করছে। গভর্নমেন্ট কি জানে যে বেনজির আহমেদ এখন কোথায়? না, সেইটা তো ডেফিনেটলি সংস্থাগুলো আছে, তাদের জানার কথা। আমরা তো মিডিয়াতে আপনাদের মাধ্যমে দেখছি, মিডিয়াতে যখন আমরা দেখি কথাবার্তা তখন তো আমরা একটু সন্দেহের মধ্যে পড়ি। যেমন ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী তিনি বলছেন যে কোথায় আছেন তিনি এখনো না জেনে কথা বলতে চান না। আবার আমরা ওবায়দুল কাদের সাহেবের কথা শুনছি, সাধারণ সম্পাদকের, তিনি বলছেন যে যেখানে থাক তাকে ধরে নিয়ে এসে বিদেশ পালিয়ে বা চলে গেলেও তাকে বিচার সম্মুখীন হতে হবে। একজন জানেন কি জানেন না আমার তো বুঝতে পারি। দেখেন, মানে বেনজির সাহেবের ব্যাপারে এখন পর্যন্ত কিন্তু গভর্নমেন্টের কোনো নিষেধাজ্ঞা দেশ ছাড়তে পারবে না এরকম কিছু হয় নাই। আমরা পরস্পর শুনছি দেশের বাইরে চলে গেছেন। এই মাসের 4 তারিখে, যদি এই মাসের 4 তারিখে উনি দেশের বাইরে রিয়েলি চলে যায়, এটা তো গত মাসে, তাহলে ডেফিনেটলি এটা জানার সুযোগ আছে। ওই মুহূর্তে স্বরাষ্ট্রমন্ত্রী নাও জানতে পারে, কিন্তু ওনার জানার সুযোগ আছে, এটা ঠিক। তো সেই প্রেক্ষাপটে ওবায়দুল কাদের সাহেব যা বলেছে এটাও ঠিক, আনার তো সুযোগ আছে আমাদের। অনেক দেশ থেকে তো এরকম নিয়ে আসছে, এটা তো ঠিক। আরেকটা আমি যেটা বলতে চাই যে এই সরকারের কিন্তু এর আগেও মানে পজিশনে আছে, পদে আছে, এরকম অনেক পুলিশ অফিসারের কিন্তু মানে হয়েছে, মানে পানিশমেন্ট আইনের আওতায় নিয়ে আসছে। আপনি ডিআইজি মিজানের কথা বলেন, প্রদীপ, ওসি প্রদীপের কথা বলেন, এটা ইভেন দুদক থেকে আমাদের তথ্য পাই, সেখানেও বলা হচ্ছে যে একদম আইজিপি থেকে কনস্টেবল লেভেল এবং অর্ধশত, এবং এই গভর্নমেন্টের সেই ক্রেডিবিলিটি গভর্নমেন্টের আছে। কিন্তু এর আগে আমরা দেখিনি, এর আগে আপনার রকিবুল হুদার কথা বলেন কিংবা আপনার কোহিনুরের কথা বলেন, এগুলো কিন্তু অনেক ইতিহাস আছে, তাদের অনেক কিছু আছে, দুর্নীতির অভিযোগ, অনেক অপব্যবহার, ক্ষমতার অপব্যবহার, অনেক কিছু আছে। আমরা কিন্তু তখনকার কোনো সরকার এগুলো করতে দেখি না। এই গভর্নমেন্টের মানে এক্সিস্টিং পাওয়ারে আছে এরকম অফিসার এবং রিটায়ারমেন্টে গেছে তাদের সন্তুষ্টি জায়গাটা এরকম কি যে তার পদ মানে তিনি তার চাকরি জীবন শেষ করে 3 বছর পর এসে গভর্নমেন্ট ব্যবস্থা নিচ্ছে, এই জায়গায় সন্তুষ্টি জায়গা, নাকি যখন এই ঘটনাগুলো ঘটেছে তখন যদি ব্যবস্থাটা নেওয়া যেত তখন কি বেশি সন্তুষ্টি জায়গা তৈরি হতো না? ডেফিনেটলি, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু ওই মুহূর্তে হয়তো এটা প্রকাশ হয় না। এটা মানে আপনি যদি বলেন যে সরকারের মেশিনারিজের ব্যর্থতা, কিংবা যদি মনে করেন যে আপনার গণমাধ্যমের নোটিশে আনতে পারে নাই, এটা বিভিন্নভাবে ব্যাখ্যা করা যায়। কিন্তু এটা ঠিক আপনার সাথে আমি দ্বিমত করবো না। তখনকার ওই সময় যদি করা যেত লাইক ডিআইজি মিজান কিংবা ওসি প্রদীপ, এটা আরো ভালো হতো। ঠিক আছে, আমি তো হাবিবুর রহমান হাবিব আপনার বিশ্লেষণটা জানতে চাই। উল্লেখ করছিলেন আশরাফুল হুদা বা কিংবা কোহিনুর মিয়ার কথা, যে যারা একসময় এই উদাহরণগুলো তো আছে, সেক্ষেত্রে আসলে কতটুকু ক্ষমতাসীনদের আসলে এইভাবে প্রশ্নের কাট করা করাটা ঠিক হবে? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনার যমুনা টিভির সুন্দর দর্শক শ্রোতাদের সচেত সালাম, বিজ্ঞ দুজন আলোচককে শুভেচ্ছা। আসলে কোহিনুর, তারপর রফিকুল হুদা বা যারা আইজিপি ছিলেন তাদের কথা বলা হচ্ছে, তো কত বছর আগে ছিলেন তারা? আজকে 17 বছর পার হয়ে যাচ্ছে। তো তাদের এই সমস্ত যদি সম্পদ তারা করে থাকে, দুর্নীতি করে থাকে, সরকার তাদেরকে সামনে আনে না কেন? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিল না কেন? এখন যখন আইজিপির কথা আসছে তখন আসছে এই কথাগুলো। একদিন শুনেছেন এই বেনজিরের ঘটনার পূর্বে একজনকে উচ্চারণ করেছেন যে কোহিনুর, রফিকুল হুদা বা আরও আশরাফুল হুদা তাদের কথা কি বলেছে? বলে নাই। এগুলো শাক দিয়ে মাছ ঢাকার মতো একটা কথা। আর যে কথাটা মাহফুজ আনাম বলেছেন, উনি কথাটা বলেছেন তো একটা সত্য কথাই বলেছেন। এমন কেউ কোনো সাংবাদিক বা এমন কোনো পত্রিকার মালিক কি বাংলাদেশে আছেন যার ঘাড়ে 2টা মাথা আছে? যার মাথায় 2টা মাথা আছে কারণ নাই। বেনজিরের শেষ জীবন আজরাইল ছিল। আজরাইলের সাথে যুদ্ধ করা চলে? টকশোতে এসে কীভাবে কথা বলতো দেখতেন না? কীভাবে টকশোতে এসে কথা বলতো, হুমকি দিতে কীভাবে? আমার সাথে দেখতেন এটিএন নিউজে যে ডে লাগার লেগেছিল, আমাকে হুমকি দিল যে আপনাকে যদি প্রমাণ করতে না পারেন তাহলে আপনার বিরুদ্ধে কঠিন ব্যবস্থা। আমি বললাম যে হাবিব ওই ভয় করে না, এইভাবে বলেছিলাম। একেবারে ডাহা মিথ্যা। ঘটনাটা ছিল ডিবি অফিসে আমাকে যখন টকশো থেকে ধরে নিয়ে গেল, সেখানে আমি ছিলাম। তারপর ওখান থেকে ইমরুল কায়েস নামে জেনাদের এক কাউন্সিলর, পরে আমি যখন কেরানীগঞ্জে চলে গেছি, গাজীপুর চলে গেছি, তখন তাকে বন্দুক যুদ্ধে নিয়ে হতে দেখালো। তখন বেনজির ছিল হলো মেট্রোপলিটন কমিশনার। আমি রেখে আসলাম তাকে ডিবি অফিসে। কোথায় বন্দুক পেল? তার হাতে 2টা পিস্তল, 10 রাউন্ড গুলি,
তারপরে বোমা ফাটিয়েছে, গুলি করেছে, খোঁচাটা সব দেখাচ্ছে। আমি চিৎকার দিয়ে উঠলাম, আরে কি, এটা কি? আমার ওর গায়ের স্পর্শ আমার সাথে গন্ধ লেগে আছে, ও কোথায় বন্দুক গুনতে ফেললো? তো আমি তাকে বলেছিলাম, আপনি আমাকে ভয় দেখাচ্ছেন, এটা আমি নিজে আমি বলছি, এটা প্রমাণ, হ্যাঁ প্রমাণ করতে পারবো তো। এই যে অহমিকা, দম্ভ, এত সম্পদ করেছে জানতে না, সরকার জানে না। এখন এটা কেন ফাঁস হলো? ফাঁস হওয়ার কারণ হলো বসুন্ধরা গ্রুপের সাথে তার একটা সম্পর্কের অবনতি ঘটছে। আর গোপালগঞ্জে 3টা আসন, কোন আসনটা ছাড়বে বলেন তো আপনি? একটা হলো প্রধানমন্ত্রীর আসন, আরেকটা হলো শেখ সেলিমের আসন, আর একটা হলো বাংলাদেশ সবচেয়ে দুর্নীতি করে কোটি কোটি না হাজার হাজার কোটি লুট করে তারা নিয়ে গেছে। এবং পাকিস্তানের আর্মিদের পক্ষ হয়ে যুদ্ধ করতে গিয়ে ইন্ডিয়ান বাহিনীর হাতে ধরা পড়েছিল যে আপনার হলো কে, আপনার আজিজ খানের ভাই ফারুক খান, তারা, সে আওয়ামী লীগের প্রেসিডেন্ট সদস্য, সিট দিবে কোথার থেকে? এই সমস্ত ঘটনার মধ্যে তো হাতটা দেখেছে অজাগায়, হাত সব জায়গায় দিতে 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 এমন জায়গায় হাত দিয়ে ফেলছে যেখানে পড়ে গেছে বেকায়দায়। এই দেখেন আমার কাছে বেনজির আহমেদের কি এখন তাহলে কি প্রয়োজন ফুরিয়ে গেছে শাসক দলের কাছে? না, সে তো এমপি হতে চায়, সংসদ সদস্য হতে চায়, তো সিট দিবে কোথার থেকে? এই যে তার এক জায়গায় নাকি সারা পৃথিবীতে, আমি তো তার দুর্নীতি খুঁজতে আপনাকে বলতেছি না, আপনি সারা পৃথিবীতে কোন জায়গায় তার সম্পদ নাই, কোন জায়গায় তার বাড়ি নেই, কোন জায়গায় তার জমি নেই, সেটা আগে করেন, খোঁজার দরকার নেই। তার কোথায় সম্পদ তা খোঁজা, কোন জায়গায় নেই এটা খোঁজেন, কোন জায়গায় নেই এটা খোঁজেন। এবং অনেক জায়গায় এই যে রংপুরে যে উত্তরা পোল্ট্রি ফিড যেটা করছে, একজনের কাছ থেকে আমিনুল ইসলামের কাছ থেকে জোর করে নিয়ে এনেছে। ওই মিঠু এক ডাকাত ছিল, স্বাস্থ্যের ডাকাত, সে জানে, সে পুরা ডাকাতি করছে স্বাস্থ্যে, মিঠু, আজহারুল ইসলাম মিঠু এরকম একটা নাম, তার সাথে তার ব্যবসা, ওখানে যখন জমি কিনছে ঠাকুরগা দিক দিয়ে আর কি, নাই কোথায়। তো এইরকম একটা দুর্নীতিবাজ মানুষ দিয়ে আমাদেরকে শাসন করছে এই সরকার, এই সরকারের বিচার হওয়া উচিত। এত বড় দুর্নীতিবাজ অনৈতিক ব্যক্তিকে দিয়ে 2014 সালে একটা নির্বাচন করিয়েছে, 153 বিনা আসন। এইরকম একটা দুর্নীতিবাজ র্যাবের ডিজি হিসাবে 2018 সালে নির্বাচন করিয়েছে। এইরকম একটা দুর্নীতিবাজ সেনাপ্রধান দিয়ে 2018 সালে আমাদেরকে নির্বাচন করেছে। এতে তো বিচার হওয়া উচিত। এই বিচারের সাথে যারা এদেরকে ক্ষমতা রাখার জন্য যারা পরিচিত করেছে বা সহযোগিতা করেছে, তাদেরও বিচার হওয়া উচিত। আজকে আপনি কি দেখছেন, এক বেনজির আজিজ কেন, এই যে মারা গেল একজন মানুষ, মারা গেলে তার প্রতি তো সহানুভূতি কি বলেন না, এই যে আনোয়ারুল আজিম, চিন্তা করেন মানুষ কি বলতেছে, যে তার লাশ এক টুকরা মাংস তার বাচ্চা চাচ্ছে যে তার এটা জানাজা দেবে বা ওটা কবরস্থ করবে, পাশাপাশি চলে আসে উনি যে কতজনের লাশ গমন করছে তার ঠিক আছে। একজন সংসদ সদস্য একা একা যাবেন সেখানে সোনা কারবারি, চোরা কারবারি, কিসের ভাগ বাটোয়ারা কি সেইসব নিয়ে, এই সংসদে তো এরকম 80% আছে তো এরকম চোরা কারবারি দুর্নীতিবাজ, যেটা তো বলেছে কি বলে যে কিন্তু মন্ত্রী দিলীপ বড়ুয়া। কিন্তু ভাই ধরেন এই যে বেনজির সাহেব কোথায় গেলেন বা চলে গেলেন, এটা নিয়ে এখন তো একদম ধোঁয়াশার মধ্যে আছি আমরা সবাই। এখন মানে তাকে সরকার সহায়তা করে সহায়তা করেছে দেশ ত্যাগের সময়, এটা আসলে বিএনপির শীর্ষ নেতৃত্ব কিভাবে স্পষ্ট হচ্ছে? কারণ আমরা যা দেখছি এখন পর্যন্ত বিভিন্ন ধরনের ব্যবস্থা দুদক থেকে তলব করা হচ্ছে, সেক্ষেত্রে এই তথ্য বিএনপি কোথা থেকে পাচ্ছে যে সরকার সহায়তা করেছে? এই যে দুদক নামক একটা যে আছে আমাদের দেশে, আজ পর্যন্ত দেখেন তো একজন আওয়ামী লীগের নেতা, একজন আওয়ামী লীগের মন্ত্রী, একজন আওয়ামী লীগের এমপিকে দোষী সাব্যস্ত করেছে কিনা? একদম ধুয়ে ধবধবা, আপনার লন্ডিতে দিলে যেমন সাদা কাপড় ধুয়ে ইস্ত্রি করে দেয়, এরকম ফেরেশতা বানিয়ে দিচ্ছে তাদেরকে, বৌদি পর্যন্ত এরকম কতজনকে দিয়েছে। এটা তো হলো একটা তাদের হলো একটা এটা তারা তো ধরে নাই, ধরে যখন কালোকণ্ঠ যখন বের করলো, ভুক্তভোগীরা যখন গোপালগঞ্জে যখন হিন্দু সম্প্রদায়ের লোকজন বলছে আমাদের জমি দখল করে নিয়েছে, বিভিন্ন জমি বলছে এই জমি দখল করে, তিনি হাত দিয়েছে কোথায় দেখছেন? শফিক ভাই প্রধানমন্ত্রীর এক ক্লাসমেট, শফিক রহমান প্রেস ক্লাব 2বার প্রেসিডেন্ট ছিলেন, সংসদ সদস্য, সে একটা টেলিভিশন নিয়েছে না কি যেন একটা, সেটা তো নিজে বলেছে সে, তাহারা গভীর রাত থেকে তাকে উঠে নিয়ে এসে সে কিন্তু তার মালিকানা তার মেয়েদের নামে লিখে দিতে হলো। এমন কোনো জায়গা নাই যে বেনজির সাহেব অপকর্ম করে নাই। এই অপকর্মকারীকে দিয়ে আমাদের চোখ রাঙিয়েছে, গুম করিয়েছে, খুন করিয়েছে, নির্যাতন করিয়েছে, এবং সরকারের তো বিচার হওয়া উচিত। এই কারণে আবার তার মতো একটা আমাকে শুদ্ধাচার পুরস্কার দিয়েছে, শুদ্ধাচার পুরস্কার দিয়েছে। এবং এখন দেখেন সবচেয়ে বড়, আমি এখানে আজকে আপনাদের জাতির সামনে বলে দিতে চাই,
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মন্ত্রী উপাধির কাছে বললেন বেনজির সাহেব কোথায় আছে আমরা জানি না। আজকে উনি বললেন, পরশুদিন বললেন, কালকে উনি বললেন যে উনি যদি বিদেশে গিয়ে তাহলে তার ধরে নিয়ে আসা অসম্ভব না, তার মানে গেছে তার কথা মতো। আর যখন স্বরাষ্ট্রমন্ত্রী বলে আমি জানি না, এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। আমি তাহলে এই স্বরাষ্ট্রমন্ত্রী এত বছর ধরে আছে, এই স্বরাষ্ট্রমন্ত্রী আমলে উনি র্যাবের ডিজি ছিলেন, উনি আইজিপি ছিলেন, উনি মেট্রোপলিটন কমিশনার ছিলেন, এই স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করা উচিত। জানবে না কেন উনি, কেন জানবে না? জি, আমি তাহলে একটা বিরতি নিই, বিরতির পর ফিরে এসে আবারও এই আলোচনাটায় আনতে চাই যে যখন একজন মানুষ, নিশ্চয়ই আমাদের স্টেট অর্গান তো অনেকগুলোই আছে, তিনি কত সম্পদ গড়ছেন, কীভাবে তৈরি হচ্ছে, নিশ্চয়ই কোনো না কোনো তার ফাংশন আছে জানার মাধ্যম। সেক্ষেত্রে কি করে আসলে এই মাধ্যমটা আসলে জানা যায় না, বা কোন জায়গায় এটা সমস্যাটা আছে, আমি এটা বিশ্লেষণ করতে চাইবো নিশ্চয়ই আপনাদের কাছ থেকে। আমাকে সময় দেবেন, একটা বিরতি নিয়ে আসি, ছোট্ট একটা বিরতি। আমার আমন্ত্রণ 24 ঘন্টায়। সোহরাব হাসান, একটু নিশ্চয়ই বলবেন যে এখন পর্যন্ত যা বাস্তবতা দেখছি সেখানে পুলিশ প্রধানের বিষয়ে সাবেকের, সেখানে পুলিশের পক্ষ থেকে বলছে এটা পুলিশের দায় নেবে না, সরকারের পক্ষ থেকে সরকারের দায় নেবে না, আওয়ামী লীগ পক্ষ থেকে আওয়ামী লীগের দায় নেবে না। তাহলে এটা দায়টা আসলে কে নেবে? শুধুমাত্র ব্যক্তি বেনজির আহমেদ এবং তার যে সম্পদ গড়ে উঠলো চোখের সামনে দিয়ে বা নাকের ডগা দিয়ে বা চোখের অগোচরে, কেউ কিছু জানলো না, কে দায় নেবে তাহলে? এটার দায় তো জনগণ নিয়েছে, অর্থাৎ তার দুর্নীতি, তার ক্ষমতার অপব্যবহার, তার সম্পত্তি দখল জনগণেরই কোনো না কোনো অংশের, তাই তো? গোপালগঞ্জে আসছে যে সংখ্যালঘুদের 600 বিঘা জমি তিনি জবরদস্তি করেই তাদের কাছ থেকে কিনে নিয়েছেন। অর্থাৎ এতই প্রত্যন্ত অঞ্চল, ওখানে জমি বেচা কেনা হয় না, কেউ কেনে না, মানে কেনার মতো সামর্থ্য কারণে। আর তারা যেহেতু বাপ দাদার জমিতে বসবাস করে আসছে, চাষবাস করে, তারা বিক্রি করার প্রয়োজন হয় না, কিন্তু সে জমিতে নিয়ে নিয়েছেন। আরও তো এখন ভাওয়ালগড়ের রিসোর্ট, তিনি ওখানে দায়িত্ব নিয়েছিলেন যে দখলদারদের হাত থেকে জমি উদ্ধার করবেন, বন বিভাগের জমি উদ্ধার করে দিবেন, এই দায়িত্ব নিয়েছিলেন। পরে দেখা গেল তিনিও জমি দখল করলেন। আসলে হচ্ছে যে একজন ব্যক্তি বা যে কোনো পদাধিকারী যদি নিজেকে আইনের ঊর্ধ্বে ভাবেন, এমনকি ক্ষেত্রবিশেষে রাষ্ট্রেরও ঊর্ধ্বে ভাবেন, তখনই এই ধরনের ঘটনাগুলো ঘটে। না হলে যদি জবাবদিহি থাকে কোনো রকম, মানে পদের জবাবদিহি আছে, একটা আইজিপি, তার একটা বাহিনীর প্রধান, তার জবাবদিহি পুরো বাহিনীর কাছে, দেশবাসীর কাছে, সরকারের কাছে। এখন সেটা যদি তিনি মনে করেন যে না, আমার কারো কাছে জবাবদিহি করার প্রয়োজন নাই, এবং সেটাকে যদি প্রশ্রয় দেয় ক্ষমতা থেকে, এই অপরাধগুলো যেগুলো বললেন যে এরা কি কেউ জানতেন না, জানতেন। এই অপরাধগুলো ঘটেছে তিনি ক্ষমতা কাঠামোর মধ্যে। এমনকি সাবেক সেনাপ্রধান, তার আল জাজিরার রিপোর্ট নিয়ে সরকারি মহলে অনেক সমালোচনা করা হয়েছে, আনুষ্ঠানিক প্রতিবাদও জানানো হয়েছে হয়তো কোনো কোনো মহল থেকে। কিন্তু সেখানে যে বিষয়টি, এবং গত কয়েকদিনে প্রথম আলো 2টি রিপোর্ট সামনে হয়েছে। একটি হচ্ছে তিনি নিজে সুপারিশ করেছেন তার ভাইকে ভুয়া নামে, অন্য নামে আইডি দেওয়ার জন্য। আরেকটি হচ্ছে 3 সেনা কর্মকর্তা সুপারিশ করেছেন, তখন যারা সেনা কর্মকর্তা তার অধীনস্থ, তারা সুপারিশ করেছে, এবং তাদের 2 জন বলেছেন যে তারা সুপারিশ করেননি। তার মানে তাদের নাম ব্যবহার করা হয়েছে। এখন উনি আর যাই বলুক, উনি তো মার্কিন নিষেধাজ্ঞার ভিসা নিষেধাজ্ঞার পর বললেন যে আমি এমন কোনো অপরাধ করিনি যে আমার উপর নিষেধাজ্ঞা। আত্মপক্ষ সমর্থন নানান বক্তব্য দিচ্ছেন, কিন্তু ধরেন এখন তো 3 বছর হোক বা 4 বছর পর জিনিসটা এক্সপোজ হচ্ছে বা গণমাধ্যমের কল্যাণের সামনে আসছে, সবাই জানছে। এখন যেটা হাবিব ভাই বলছিলেন, তিনি আসলে দুদকের উপর কোনো ধরনের মানে আস্থা পাচ্ছেন না। তিনি মনে করেন যে এটা ক্লিন চিট দেওয়ার জায়গা, ওখানে যাবে এবং একটা সময় গিয়ে বেরিয়ে এসে তিনি আবার সংসদের দিকে অগ্রসর। আমার মনে সেটা মনে হয় না, কারণ এই সরকারের আমলে কিছু কিছু ক্ষেত্রে তো ব্যবস্থা নেওয়া হয়েছে। আপনি ধরুন দুদকে অনেক কি বলে, হ্যাঁ, সবচেয়ে আলোচিত ব্যক্তিদের হয়নি। আপনি ধরুন ক্যাসিনো বিরোধী অভিযানে সবাই বিচার পায়নি, সবাই অনেককে ছেড়ে দেওয়া হয়েছে। আবার কেউ কেউ কিন্তু নগদ অর্থ ধরা পড়েছে এবং মানি লন্ডারিংয়ের কারণে তারা জেলও খাটছে। তা একেবারে নেয়নি তা নয়। আবার এটি সব আমলেই হয়। বিএনপি আমলে অনেক এমপির বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু তখন এটা ক্ষমতার অভ্যন্তরীণ কি বলে দ্বন্দ্ব, মানে কোন পক্ষ সামনে যাবে, কোন পক্ষ পিছনে যাবে, এবং সেটা সব সময় সব সরকারের আমলেই হয়। এখন যে বিষয়টি হচ্ছে যে এই যে
মানে সরকার হয়তো তার ভাবমূর্তি উদ্ধার করার জন্য এরকম দৃষ্টান্ত দেখাতে পারে। সব দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে না বা নেবে না, কিন্তু এরকম 2-4টি দেখানো হলে তখন মানুষের মধ্যে এক ধরনের হবে যে সরকার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে। বিশেষ করে আওয়ামী লীগের যে সংসদ সদস্য আনোয়ারুল আজিম, তার মৃত্যুর পর যেসব তথ্য বেরিয়ে আসছে সেটি সরকারের জন্য অনেক বেশি বিব্রতকর। সুতরাং এই বিব্রতকর অবস্থা থেকে আত্মরক্ষার চেষ্টা করতেই পারে। এখন কথা হচ্ছে এটা বিচার হবে কিনা, এটা এখানে থামবে? গ্রেপ্তার হলেন তিনি, যদি পালিয়ে থাকেন হয়তো দেশে আসতে পারলেন না। পিকে হালদারকে আনতে পারিনি আমরা, সোহেল রানাকেও আনতে পারিনি। সুতরাং এই ভয়টা তো থাকেই, কেউ বাইরে চলে গেলে আনা যাবে কিনা। এমনকি আনোয়ারুল আজিমের যে খুনি হিসাবে, মানে যে প্রধান আসামি তার খুনের, আখতারুজ্জামান শাহীন, তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের নাগরিক। তাকে যদিও বাংলাদেশে বংশোদ্ভূত এবং বংশগত মানে জন্মগতভাবে বাংলাদেশের নাগরিক, কিন্তু তাকে আনার ক্ষেত্রেও কিন্তু বাধা আছে, মানে আনতে পারবে না। কিন্তু আরেকটি কথা যেটা আজিজ ভাই বললেন, হ্যাঁ গণমাধ্যমের তো সীমাবদ্ধতা, গণমাধ্যমের তো ব্যর্থতা আছেই, কিন্তু এই ব্যর্থতা কেন, সেই প্রশ্নও কিন্তু আজিজ ভাইদের করা উচিত। গণমাধ্যম কেন দিতে পারছে না, কেন জেনেও সংবাদ তাদেরকে দিতে পারছে না? আমি মনে করি যে আপনার বিশ্লেষণটা কি হবে, যেটা সোহরাব ভাই বলছিলেন যে কেন, এই উত্তরটা তো খুঁজতে হবে, কেন পারছে না গণমাধ্যম কাঠ করে দাঁড় করাই? দেখেন, গণমাধ্যম পারছে না এটা না, অনেক কিছু পারছি তো, অনেক কিছু পারছেও, কিন্তু এইটা কেন পারে নাই এটা আসলে গণমাধ্যমের লোকজনই বলতে পারবে কেন পারে নাই। কিংবা মাহবুবুর রহমান সাহেবের, কারণ মাহবুবুর রহমান সাহেবের যে পত্রিকা, মাহবুবুর রহমান সাহেবের যে পত্রিকা, এই পত্রিকায় অনেক দুর্নীতির চিত্র চলে আসছে, অনেক রুই কাতলার দুর্নীতির মানে চিত্র আমরা দেখছি আসছে। সুতরাং এটা কেন পারে নাই, কিংবা তাদের তিনি বলছিলেন যে এই প্রবল প্রতাপশালী আইজিপি যদি সেই সময়ে কোন একজন সাংবাদিকের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিত, এই সরকার কি সেই সাংবাদিকের পাশে গিয়ে দাঁড়াতো? ডেফিনেটলি। এইরকম যে এখন বেরিয়ে আসছে, এত কিছু বেরিয়ে আসছে, এখন গভর্নমেন্ট দাঁড়ায় নেই, ডেফিনেটলি দাঁড়ায়। তো এখন তো তিনি 3 বছর পার করে ফেলেছেন, অবশ্যই চলে গেছেন, এখন তো সরকার দায় নিচ্ছে না, আওয়ামী লীগ দায় নিচ্ছে না, কেউ দায় নিচ্ছে না। দায় মানে কি, দায়টা তো মানে ব্যক্তির, যে পদে আছে সরকারি পদে থেকে সে পদের অপব্যবহার করছে, শুধু এটার দায়িত্ব তার, এটা তো সরকারের না, বিচার তো সরকারের হবে না। যে পদে অপব্যবহার করছে তার দায় হবে, তারই পানিশমেন্ট হবে, সেটা হচ্ছে, সেটা বিচার বিভাগ, নির্বাহী বিভাগ তো নিচ্ছেই। শুনেন, এইখানে আরেকটা জায়গা আছে, আজিজের সাথে আমি একটু যোগ করতে, একটু আপনাকে সুবিধা হবে আপনার বলার, যে আরেকটা কারণে কিন্তু সাংবাদিকরা লিখতে পারেন না, সেটা হলো যে ভয়। আপনি বলেন যে তাদের কোনো ভয় নাই, এটা কিন্তু ক্ষমতার কেন্দ্র থেকে এটা বলা হয় না যে আপনারা যা দেখেন সেই লিখতে পারবেন, আপনারা সত্যনিষ্ঠ বা বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করেন, কোনো সমস্যা হবে না। এটা আমরা দেখেছি নির্বাচনের আগে পরে, এটা আমরা দেখেছি বিভিন্ন সময়ে। কিন্তু আমরা এক পক্ষের বক্তব্য জানি, কিন্তু অন্য পক্ষের বক্তব্য জানি না। কিন্তু আমরা তো এটাও জানি যে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলায় কি পরিমাণ সাংবাদিকদের ভুক্ত হয়েছে। না, এটাও ঠিক। আপনি যে দেখেন 2001 সালের পরে ওই সময়ে 16 জন সাংবাদিককে হত্যা করা হয়েছে, সাংবাদিক বালুসহ 16 জন, এবং বগুড়ার দীপাঙ্কর চক্রবর্তী নামে একজন সাংবাদিক, সে 200 একর জমি নিয়ে একটা নিউজ করার কারণে তাকে হত্যা করা হয়েছে। এই গভর্নমেন্টের আমলে সেরকম সাংবাদিককে হত্যা নির্যাতন এরকম কোনো ইতিহাস আমার জানা মতো নেই। সুতরাং এই জায়গাটায় আমার মনে হয় ভয়ের সংস্কৃতিটা, এইটা দায় এড়ানোর জন্য বলা, কিংবা নিজের অপারগতা কিংবা সমালোচনা করার জন্য বলা উচিত। আর দুদক, হাবিব ভাই যেটা বললো, দুদকের এই গভর্নমেন্ট আসার পরে দুদককে অনেক শক্তিশালী করা হয়েছে, আইনিভাবে অনেক শক্তিশালী করা হয়েছে। এখন দুদক অনেক শক্তিশালী, এবং রুই কাতলা অনেক সরকারের উচ্চপদস্থ অনেক বিভিন্ন পদে রাজনীতিবিদ সহ তারা কিন্তু দুদকের জালে আটকা পড়ছে, এবং দুদকের বারিন্দায় ঘোরাফেরা করতে অনেকে জেলেও আছে। সুতরাং দুদক এখন অনেক শক্তিশালী। আরেকটা হলো যে স্বরাষ্ট্রমন্ত্রী, এটা হাবিব ভাই তো কয়েকটা উদাহরণ দিলেন, মানে আব্দুল হাই বাচ্চুর উদাহরণ দিলেন, না এটা তো জালে আটকা, এটা তো কিছু চলতেছে, চলমান, কিন্তু কেউ তো হাতে নেই। নাই, কিন্তু আগাচ্ছে তো, আইনি প্রক্রিয়া আগাচ্ছে তো। আচ্ছা, সেটা তো দেখবেন তো। আমরা আগে স্বরাষ্ট্রমন্ত্রীর কথাটা বারবার আসছে যে উনি জানেন না। দেখেন, স্বরাষ্ট্রমন্ত্রী তো নাও জানতে পারেন, কিন্তু জানার সুযোগ আছে। যখন
সাংবাদিক জিজ্ঞাসা করছে, ওই সময় হয়তো তার জানা ছিল না, কিন্তু পর মুহূর্তে জানবেন এটা ঠিক না। ওনার জানা, যদি দেশে বাইরেতে বৈধভাবে কেউ যায় সেইটা তো স্বরাষ্ট্রমন্ত্রী ইচ্ছা করলে জানতে পারে, সেটা না জানার কিছু নাই। আর সোহরাব ভাই যেটা বলা, সেনাপ্রধানের, সাবেক সেনাপ্রধানের ওইরকম দুর্নীতির ব্যাপারে ওইরকম চিত্র কিন্তু আমরা মিডিয়াতে দেখি নাই। আল জাজিরার যে প্রতিবেদনটা আসছে, এটা যে 3 জন সাংবাদিক, ডেভিড বেকম্যান সহ 3 জন তার সঙ্গীরা যারা করছিল, তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে এবং এইটার সত্যতা নিয়ে অনেক কোশ্চেন আছে। আর এইটা প্রভাব খাটাইয়া তার ভাইয়েরা যা করছে, এটাও বেগ জিনিস। আজিজ সাহেবের এখন ওইরকম কোনো দুর্নীতির চিত্র আমরা দেখি না। আরেকটা হলো যে আজিজ সাহেবদের ভাইদের ব্যাপারে যে বলে যে ফাঁসির আসামি ছিল, মানে সেটা মুক্ত করা হয়েছে, এটা তো আইনি প্রক্রিয়া হয়েছে, এটা সরকারের, রাষ্ট্রের বৈধ আইনের প্রক্রিয়া। আজিজ সাহেবের নামে যেগুলো আসছে, তাহলে প্রথম আলো যেগুলো ছাপছে সেগুলো কোনো মানে অথেন্টিসিটি নেই, মানে ওনার ভাইয়ের, 2 ভাইয়ের মানে আইডি করা হয়েছে অন্য নামে, এবং সেক্ষেত্রে তার সুপারিশ, সেইটা মানে রিটেন কোনো ডকুমেন্টারি এভিডেন্স আছে কিনা তার ভাইয়ের জানি না, সেটা তো তারা নিজেরাও করতে পারে, সে আইডি তারা নিজেরাও করতে পারে। না না, আমি সেটা বলতেছি না, তাহলে সেটার জন্য তাদের পানিশমেন্ট, এটা তো আজিজ সাহেবের ব্যাপার না, আজিজ সাহেবের ব্যাপার না। সেখানে বলা হচ্ছে আজিজ সাহেব সেনাপ্রধান থেকে এই অনৈতিক সুপারিশগুলো করেছেন এবং ক্রয় সংক্রান্ত বেশ কিছু সমস্যাগুলো তৈরি হয়েছে, সেগুলো নিয়ে আমি তাহলে একটু স্পেসিফিক্যালি কোনো আইনের আওতায় আসে সেটা হবে। আমরা যখন টক শোতে এসব কথা আলোচনা করি না, আমাদের সে অনেক শিক্ষিত লোকজন, জানাশোনা লোকদেরকে দেখতেছে, আমাদের কি ভাবতেছে, এটা ডিপেন্ড করে কোনো জিনিস হলো। আজিজ সাহেব মহা পাপ করেছে, প্রথম পাপটা করছে 18 সালের নির্বাচনের পরে, বলছে এত সুন্দর নির্বাচন বাংলাদেশ কোনোদিনও হয়নি। আমি ওই দিনই বলেছিলাম যে ওনাকে এখনই গ্রেপ্তার করা উচিত। আগের 73 সাল, 2001 সাল সমস্ত নির্বাচনকে উনি করে দিলেন যে নির্বাচনগুলো ভালো হয়নি, সেদিন বলেছেন। সেনাপ্রধান ছিলেন যখন, ওই সময় কি বলতে পারেন? এবং না, এটা বলতে পারেন না, রাতের বেলা ভোট হয়েছে, 100% ভোট হয়েছে, পলিটিক্যাল অভিযোগ থাকতেই পারে। পলিটিক্যাল, আমি নিজেতে ইলেকশন করেছি, আমি কেন ক্ষতবিক্ষত আমি কেন ইসরায়েল থেকে আসলাম হেলিকপ্টারে কেন বলার জন্য বলা, এটা বললে পারে মনে হয় যে এর চেয়ে মিথ্যা ছাড়া নাই। এসব কথা তাহলে 18 সাল নির্বাচনকে যদি কেউ বলে ভালো নির্বাচন হয়েছে, তাহলে ইমান আমান কিচ্ছু থাকবে না, তো ধর্ম থেকে বিচ্যুত হয়ে যাবে। 18 সাল নির্বাচন এত খারাপ নির্বাচন হয়েছে, সেই নির্বাচনকে বলে এটা, আর এটা সবাই যাচ্ছে। আরে বাবারে নাম, আমার নাম হাবিবুর রহমান হাবিব, আমার নাম হাবিবুর রহমান রশিদ হতে পারে, আমার নাম হাবিবুর রহমান শাহিন হতে পারে, শাহিন নাম হতে পারে। আমার নাম পরিবর্তন করলাম, আমার বাপের নাম পরিবর্তন করলাম, মায়ের নাম পরিবর্তন করলাম, এর চেয়ে জঘন্য অপরাধ আর কিছু আছে এই পৃথিবীতে? আছে? বাপ মার নাম পরিবর্তন করে পাসপোর্ট করার ক্ষেত্রে সরাসরি সেনাপ্রধানের হস্তক্ষেপে এটা হয়েছে। তারা জেলখানায় ছিল, তারা ফাঁসির আসামি, তারা মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, তারা যাবজ্জীবন কারাদণ্ড আসামি, তারা হত্যাকাণ্ডের আসামি, তাদের এখান থেকে মানে আইনের পক্ষে বের হয়ে গেল। আর ম্যাডাম খালেদা জিয়া দিনের পর দিনে জেল খাটতেছে, যার কোনো প্রমাণ নাই, একটা মানে সিগনেচার নাই, কিচ্ছু নাই। এই হলো দেশের আইন, এই আইনি প্রক্রিয়া ওনারা বের হয়ে, দুনিয়ার লোকজন জেলখানার ভিতরে সব পচে পচে মরতেছে। এই যে অবস্থাগুলো যেটা বলে না। আর একটা কথা মাহমুদ আলম যেটা বলেছেন, আমি ওনাকে এটুকু স্মরণ করে দিতে চাই, বিএনপির আমলে, বিএনপির সরকারের মধ্যে না থাকলে পরে তারেক রহমানের আলাদা একটা গুরুত্ব ছিল। তারেক রহমানকে তো তখন মিডিয়াতে সেই দুর্নীতির বরপুত্র আরব উপন্যাসের মধ্যে গল্প সাজিয়েছিল। কই একটা সাংবাদিককে গ্রেপ্তার করেছে, একটা পত্রিকার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। বিএনপির সময় এরকম ছিল না। আর যে কথাটা আপনি বললেন, সোহরাব ভাই যেটা বললেন, আমি তো বললাম কারোর ঘাড়ে যদি 2টা মাথা থাকতো তাহলে সে বলতো যে বেনজির সাহেব অপমান করতো। এটা তো সরকারের বিচার হওয়া উচিত। এই যে দীর্ঘদিন ধরে বেনজির সাহেব জমি কিনতেছে, লুট করতেছে, মানুষের দখল করে নিচ্ছে, ভয় দেখাচ্ছে। আরেকটা অপরাধ করেছে, এই যে গোপালগঞ্জে কয়েকশো বিঘা জমি দখল করছে, টেলিভিশন দেখলাম, হ্যাঁ, এই যে মিডিয়া দেখলাম, সেই জমিগুলি পতিত পড়ে আছে, সেখানে ধান হতো, ফসল হতো, সেগুলি পর্যন্ত সে ওখানে আটকে রেখেছে। জমি দখল তো করছে, ফসল থেকে বাংলাদেশকে বঞ্চিত করেছে। তো এই সমস্ত অপকর্মকারীদের বিরুদ্ধে যদি বলা যায়, তাহলে তার পক্ষে যখন মতামত দিতে চায় না। এবং দেখেন, এই যে বাংলাদেশ ব্যাংকের যে কথাটা আপনি বললেন, বাংলাদেশ ব্যাংকে ঢুকতে দিচ্ছেন না কেন? বাংলাদেশ ব্যাংকের টাকা একবার চুরি হয়েছে, রিজার্ভ চুরি হয়েছে, আবার চুরি হয়নি তাতে নয়, যে কেন ঢুকতে। বাংলাদেশ ব্যাংকের ব্যাপারে আমি বলেছিলাম যে একদিন দেখবেন বাংলাদেশ ব্যাংকের সোনাগুলি সব তামা হয়ে গেছে, হয়েছে তো এখন তাই। আমি তাহলে আলোচনা অন্যদিকে যাচ্ছি, আমি একটা বিশ্লেষণ করার জন্য সুযোগ চাইবো আবারও
আমাকে একটা সময় দেন, আমি একটা বিরতি নিই। বিরতির পর এসে সোহরাব ভাই আপনার কাছে নিশ্চয়ই জানতে চাইবো, যেটা হাবিব ভাই বলছিলেন যে সংকট মানে গণমাধ্যম তো একটা লম্বা সময় ধরে বাংলাদেশ সময় পার করছে, এখন কোন সময়টাকে আসলে আমাদের এখনো কি মানে সুযোগ আছে কিনা যে পাল্লায় তোলা, কোন সময়টার মধ্যে দিয়ে গণমাধ্যম সবচেয়ে বেশি সংকটে গেছে নাকি স্বাধীনতা উপভোগ করেছে, এটা সুযোগ আছে কিনা আমি একটা বিরতির পরে আপনার কাছে শুনতে চাইবো। আমার ছোট্ট একটা বিরতি, ফিরবো একটু পর। আবার আমন্ত্রণ 24 ঘন্টায়। সোহরাব হাসান, বিরতির আগে যেই বিষয়টা রাখছিলাম, যেটা হাবিবুর রহমান হাবিব তুলছিলেন প্রসঙ্গটা, আসলে সংকটের জায়গাটা যদি আমরা তুলনাও করতে চাই, আসলে তুলনা করার সুযোগ আছে কিনা, যে আসলে তুলনা করার তো সুযোগ আছে। জি, বাংলাদেশে যারা যখন বিরোধী দলে থাকে তারা গণমাধ্যমের বন্ধু শরীর, আর যখন ক্ষমতায় যায় তারা গণমাধ্যমকে প্রতিপক্ষ ভাবে। Okay. এটা হচ্ছে বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থার, শাসন ব্যবস্থার প্রধান দুর্বলতা। Okay. আজকে বিএনপির নেতারা অবশ্যই গণমাধ্যমের স্বাধীনতার পক্ষে কথা বলছেন, স্বাধীনতার পক্ষে দাঁড়াচ্ছেন, কিন্তু তাদের আমলেও কিন্তু একইভাবে গণমাধ্যমকে ভয়ভীতি দেখানো হয়েছে নানাভাবে। এবং সব কথা যে লেখা গেছে তা না। তবে দুর্ভাগ্য হচ্ছে যতই দিন যাচ্ছে ততই গণমাধ্যমের জন্য বিপদটা বাড়ছে, ভয়টা বাড়ছে। আমরা যদি বলি এরশাদ, স্বৈরাচারী এরশাদ, তার সময় বরং যা লেখা গেছে আপনিও জানেন, বা এখানে আজিজ ভাই বা হাবিব ভাই তারাও জানেন, তারা তখন একসঙ্গেই আন্দোলন করেছেন। বিএনপি আওয়ামী লীগের সময় কিন্তু সেটা সবসময় লেখা যায়নি। এখনো কি গণমাধ্যমের মধ্যে বিভাজন আছে নাকি, যে হয় আমরা সমাজটাকে গণমাধ্যমের বিভাজন তো আছে। এটা এখন গণমাধ্যমগুলোর মালিক সাংবাদিক এর মধ্যেও দৃষ্টিভঙ্গির ফারাক আছে। কেউ যদি মনে করে যে, ধরেন গণমাধ্যম যখন মনে করে অমুককে ক্ষমতায় আনা তাহলেই দেশ রক্ষা পাবে, বা অমুককে ক্ষমতা থেকে সরানোই দেশ রক্ষা পাবে বা ক্ষমতায় রাখা, তাহলে এই বিভাজনটা হবে। গণমাধ্যমের কাজ কাউকে ক্ষমতা থেকে সরানোও নয়, কাউকে ক্ষমতায় নিয়ে আসাও নয়। অন্যায় যেটা হচ্ছে সেই অন্যায়ের বিরুদ্ধে বলা, যা সত্য সেটা প্রকাশ করা, আইনের ব্যত্যয় যেখানে ঘটছে সেটি বলা। এখন সেটি সবসময় বলা যায় না এ কারণে যে আমাদের রাষ্ট্রের যারা মালিক, প্রকৃত মালিক জনগণ, কিন্তু যারা রাষ্ট্রের মালিক হয়ে বসেন 5 বছরের জন্য, তারা তখন আর গণমাধ্যম তো জনগণের প্রতিনিধি, জনগণের কথাই তারা বলে। তাই তখন যদি জনগণকেই যারা কোনো আমলে নেন না, পাত্তা দেন না, তখন গণমাধ্যমকে মনে হয় গণমাধ্যম যাই বলুক কিছু আসে যায় না। জি, আজিজ ভাই, টানা ক্ষমতা থাকার কারণে কি এই উপলব্ধিগুলো তৈরি হয়? ধরেন টানা ক্ষমতা ধরে আছে 15 বছর ধরে আওয়ামী লীগ, যার কারণে কি এই যে সোহরাব ভাই যে বলছে বেপরোয়া ভাব, সেটা তৈরি হয়? পাশাপাশি আত্মশুদ্ধির প্রয়োজন কি অনুভব করে আওয়ামী লীগ এখন পর্যন্ত? দেখুন, আওয়ামী লীগের এই গত 15 বছরে আমার মনে হয় গণমাধ্যমের যে অবাধ স্বাধীনতা এবং যে এই মুহূর্তে আমি বলবো গণমাধ্যম অনেক শক্তিশালী, এবং আমি গণমাধ্যম প্রো পিপল, গণমাধ্যমের মাধ্যমেই আপনাদের মাধ্যমেই অনেক দুর্নীতির কথা বলেন কিংবা উন্নয়নের কথা বলেন, এগুলো কিন্তু গভর্নমেন্টের কর্মকাণ্ড বেরিয়ে আসছে। সুতরাং এখন এই মুহূর্তে এই ডিজিটাল প্রযুক্তিতে গণমাধ্যম অনেক শক্তিশালী এবং অবাধ স্বাধীনতা। আমরা দেখেন এই যে এতগুলো টেলিভিশনের টক শো হচ্ছে, অবাধ, সবাই কিন্তু সব কিছু বলছে, যে কোনো আলোচক যারা আছে সবাই কিন্তু মন খুলে কথা বলতে পারতেছে। সুতরাং এই জায়গাটা আমার মনে হয় যে স্বাধীনতা আছে। ধরেন এখন মানে হাইপোথেটিক্যালি চিন্তা করি, ধরেন এই সময়ে যদি আইজিপি হিসেবে বেনজির সাহেব থাকতেন বা সাবেক সেনাপ্রধান হিসেবে আজিজ থাকতেন, আমরা আগে 3 জন এই টেবিলে বসে তাদের বিরুদ্ধে ওঠা প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করতে পারতাম। দেখুন, যদি এই কোনো মানে গণমাধ্যমের মাধ্যমে যদি উঠে আসতো এটা, তাহলে এটা আলোচনা করাটা, এরকম অনেক আলোচনার এক্সাম্পল আছে, নাই তা না, আলোচনার এক্সাম্পল আছে কিন্তু এখানে। সুতরাং এইটা আমার কাছে মনে হয় যে এখনকার এই গভর্নমেন্টের আমাদের সম্ভব। এই হাবিব ভাই যেটা বললো যে
তারেক রহমান সাহেবের আলাদা একটা অবস্থান, প্যারালাল প্রাইম মিনিস্টার ছিল। তো ওই সময় আমরা কি হয়েছে জানি না, দুর্নীতি কি হইতো আমরা জানি না, চ্যাম্পিয়ন হয়েছে বারবার আমরা জানি না। সাংবাদিক, বগুড়ার সাংবাদিক 200 একর জমি নিয়ে, আমি আগে বললাম 200 একর জমি নিউজ করার জন্য হত্যা করা হয় নাই, কেমনে হয়েছে আমরা জানি না। খুলনার বালু থেকে আরম্ভ করে 16 জন কেমনে হয়েছে আমরা জানি না। সুতরাং এইগুলা বলার জন্যই বলা, মানে বাস্তবতা ভিন্ন। সোহরাব ভাইয়ের কথা বলছিলেন যে আওয়ামী লীগের মধ্যে এক ধরনের অস্থিরতা তিনি লক্ষ্য করছেন, বিশেষ করে পরপর 3টি ঘটনা, এর আগেও নানান সময় যেগুলো এসেছে। আওয়ামী লীগ অস্থির কোনো কারণে না, অস্থিরতা এটা ওইভাবে বলা ঠিক না। এই ঘটনাগুলা আওয়ামী লীগের গভর্নমেন্টের আমলে তারা বিভিন্ন পদে ছিল, পরবর্তী সময় এগুলো বেরিয়ে আসছে। বিশেষ করে বেনজির সাহেবের ব্যাপারে, বেনজির সাহেবের এই যে এত সম্পদ উনি প্রশাসনে থাকা অবস্থায়, পদে থাকা অবস্থায় করছে, এই ব্যাপারটা নিয়ে আমরা যে 3 জন কথা বলছি, এটা নিয়ে কারো দ্বিমত নাই যে এই জায়গাটা একটা বড় প্রশ্নবোধক চিহ্ন আছে। এই তো যে আইনি প্রক্রিয়া হচ্ছে, নির্বাহী বিভাগ তদন্ত করছে, এটা বেরিয়ে আসলে ডেফিনেটলি পানিশমেন্ট হওয়ার মতো এই পারসেপশন কিন্তু আমাদের আছে, পাবলিকের আছে, এটা নিয়ে আমাদের কারো দ্বিমত নাই। সুতরাং এই জায়গাটায় প্রশ্নের জায়গাটা, আমাদের দ্বিমতের জায়গাটা কোথায়, যে এটা আসলে সুষ্ঠু বিশ্বাসযোগ্য তদন্ত হবে কিনা, বিচার হবে কিনা, এই জায়গায় না, এটা আমি মনে করি না। আমি মনে করি না এই কারণেই, যদিও ওই রকম যেমন বিএনপি সবসময় বলে যে সরকারের কথায় প্রশাসন চলে, নির্বাহী বিভাগ চলে, বিচার বিভাগ চলে, এটা তো এবার এখন তো বলতে পারে না। তো সরকারের যদি ইচ্ছাই চলে, তাহলে এখন সরকারের ইচ্ছা এগুলো হচ্ছে। কিংবা আমি যদি বলি তারা স্বাধীন মতো বিচার বিভাগ, নির্বাহী বিভাগ কাজ করতেছে এই ক্ষেত্রে। সুতরাং এই জায়গাটা আপনি যদি এইভাবে চিন্তা করেন, তাহলে তো বিচার হওয়াটাই স্বাভাবিক, এবং সঠিক তদন্ত হবে, সঠিক বিচার হবে, এইটা আমি মনে করাটাই স্বাভাবিক, পাবলিকও তাই মনে করবে। হাবিবুর রহমান, কথা হলো যে এই যে টক শোদের কথা বলার কথা, টক শো কিন্তু চালু হয়েছে বিএনপির সময় 2003 সালে জিল্লুর রহমান তৃতীয় মাত্রা দিয়ে শুরু করেছে। তখন মাহমুদ এবং মদুদ আহমেদ প্রথম গেস্ট, যা ইচ্ছা তাই বলছে, টক শোতে ওখান থেকে ধরা বাধা নাই। আর অনের ভিতরেও টক শো তখন একটু ই ছিল। তারপরে আমি একটা জায়গায় গেছিলাম, একদিন বলে আসছি। তো এখন যে কথাটা তারা বলার চেষ্টা করতেছে যে এই যে বেনজির সাহেব এবং আজিজ সাহেবের কথা, হ্যাঁ পত্রপত্রিকা লিখতে পারেনি, আমি বলছি, আমি ব্যক্তিগতভাবে আজিজ সাহেব যখন প্রধান সেনাপতি তখনই বলেছিলাম যে ওনাকে এখনই গ্রেপ্তার করা উচিত, এত বড় অন্যায় কথা উনি বলছেন। বেনজির সাথে আমি সরাসরি টকশোতে আমি কথা বলছি, আমার কথাটা ভিন্ন। আর সরকারের কথা বলছে এই চলে না, বিচার বিভাগ চলে না, তার কি আর প্রমাণ লাগে? কিন্তু এই ঘটনা তাদেরকে সেভ করতে চাইছে না সরকার। আমি তো প্রথমে বলছি যে দুদক আজ পর্যন্ত আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রী কাউকে আজ পর্যন্ত সাজা দেয়নি। বদির মতো একজন মানুষকে, তাও ইয়াবা বদি বলে পরিচিত, তাকে দুদক ধুয়ে মুছে পরিষ্কার করে দিল, তার বউকে নমিশন দিল একটু আলাদা রাখার জন্য, স্বামীকে বাদ দিলে বউকে দিল। এই যে না, টাঙ্গাইলের একজন হত্যাকাণ্ডের আসামি, তাকে না দিতে ছেলেকে দিল, না ভাইকে দিল, এরকম বাবাকে দিল। তো এই যে অবস্থা, তো এখন কথা হলো যে এই যে কেমনভাবে চলে দেখেন, সাজাটা তো প্রথম সাজাটা দিল আমাকে সাজা দেওয়ার পর থেকে প্রতিদিন 100, 150, 250 জন, 2-3টা মানুষ সাজা দেওয়া শুরু করলো। কোনো আইন কানুন কোনো কিচ্ছু জানার শোনা নাই। দেখছেন ইলেকশন আগে, ইলেকশন হয়ে গেল, এখন আর সাজা নেই। তাহলে কি ইলেকশনের আগে প্রতিদিন সাজা, মানে একটা মৌসুম চলতেছে, এখন সাজা নাই, এখন সাজা নাই, এখন তো আপনার এখন সাজা না, রাজনৈতিক কর্মসূচির মধ্যে নাই। মামলা তো আগের মামলা আছে না, আগের মামলা আছে না, আগুন লাগানো লাগে না। হবে গণমাধ্যমের কথা, গণমাধ্যমেমের কথা আসছিল। গণমাধ্যম কি বিএনপি আমলেও গণমাধ্যমের উপর খবরদারি না, খবরদারি হয়েছে। এখন যে অবস্থা আছে, 21 টিভি বন্ধ করা হয়নি, এখন যে অবস্থা এই আমলে কতগুলি হয়েছে, সেটা দুটাই বলা, দুটাই বলা, আরেকজন দুটো পরিমাণটা কতখানি, মানে কোনো আমলেই হওয়া উচিত না, কতখানি কোনো আমলে হওয়া উচিত না, এটা ঠিক আছে, কোনো আমলে হওয়া উচিত না। যেমন ধর আমি যদি ওই কথা বলি যে আওয়ামী লীগ হলো গণমাধ্যমের পক্ষের লোক, আওয়ামী লীগ 100 সব পত্রিকা বন্ধ করছে না 4টা বাদে। বিএনপি যখন আগে সাল বেগম খালেদা জিয়া ক্ষমতা, তখন আজকের কাগজ, প্রথম আলো, ভোরের কালো, হ্যানত্যান, সবসময় তো বিএনপির ওই আমলে 91 থেকে 96 কতগুলি পত্রিকা আপনার পেয়েছিল, তখন বিভিন্ন আমলে মিডিয়া শুরু হয়েছে। তো এই যে অবস্থাগুলো, এখন কথা সংখ্যা বললে এখন তো আরো বেশি, এখন তো ব্যাংকের ছাতার মতো হচ্ছে, শুরু তো তখন করে গেছিল। এখন কথা হলো যে, মোট কথা হলো যে বর্তমান সরকার একটা টোটাল একটা অনৈতিক সরকার। এ সরকার কোনো জনগণের সাথে এদের কোনো সম্পর্ক নেই, জনগণ এদের ভোটও দেয় না, ভোট দেওয়া লাগেও না, আর কিছু আছে, গণঅভ্যুত্থান হয় না। তাহলে এই যে বেনজিরা থাকে, গণনা হবে কি করে? এখন তো নেই,
এখন আরেক বেঞ্জির আছে না, আরেকজনকে আরেক বেঞ্জির, হ্যাঁ, তাছাড়া আরো বড় বেঞ্জির তৈরি হয়েছে তো। আচ্ছা। এইসব বেঞ্জিরের সম্পত্তির হিসাব যখন আসবে না, আপনি আকাশ থেকে পড়বেন, নাতে আপনি পৃথিবী থেকে চলে যাবেন। এত সম্পদ এই সমস্ত এখন প্রশাসনে যারা আছে তারা সম্পত্তি করেছে আমেরিকা থেকে শুরু করে নিজের এলাকা বিভিন্ন জায়গায়, আপনি চিন্তা করতে পারেন না। এবং শুধু তারা না, পাশাপাশি আওয়ামী লীগের নেতাকে আজিজ ভাই কত করছে আমি জানি না, কিন্তু এই সংসদে যারা এমপি আমি তো সবাইকে চিনি, এমন কেউ নাই আওয়ামী লীগের নেতা কর্মী আমি চিনি না, এমন কেউ নাই কোনটা যে তাদের সম্পত্তি কারো 1000 গুণ 5000 গুণ 10,000 গুণ বেড়েছে। শুধু হাবিব ভাই মনে চিন্তা করছে যে কেউ পিছলায় পড়ুক তারপরে বলবো, না না পরিবর্তনটা হোক, তারপর দেখেন যে কিভাবে আসে, তখন লজ্জায় মরে যাবে। পরিবর্তন অবশ্যই হবে, অবশ্যই পরিবর্তন হবে। হাবিব ভাই, আপনি কি জানেন যে সেন্ট মার্টিনে যে বেনজিরের যে সম্পত্তি সেটা কিনে দিয়েছেন ওখানকার স্থানীয় বিএনপি নেতা? হ্যাঁ, দিতে পারে তো। আচ্ছা, তাকে তাহলে মধ্যে মেরে ফেলবে, ভয় দেখাচ্ছে এখন, সে বলতেছে আমি অনেক জায়গায় নেক্সাস রয়েছে। আজকের মতো শেষ করি, আরেকদিন আমরা আলাপ করবো। আজকের মতে আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ, হাবিবুর রহমান হাবিব, সোহরাব হাসান এবং ডাক্তার এম এ আজিজ। আপনারা মূল্যবান সময় দিয়েছিলেন, মন্তব্য করেছেন। আর এই ছিল আজকে 24 ঘন্টা। কাল আবারও দেখা হবে।